হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতান রাজিয়া সম্পর্কে। ঠিক আছে, তো যিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা এবং তার সাথে সাথে ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। ঠিক আছে, বা বলা যায় যে দিল্লি সালতানেত বা মুসলিম যুগের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতান। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এসকেবিউ বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে এবং ক্লাস থেকে শুরু করে নোটস পত্র সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, তো এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো এই 599 রুপিস তোমাদের কিন্তু প্রতি মাসে মাসে পে করতে হবে না, কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং তোমরা যে তোমাদের পুরো এই 6 মান্থের কোর্সটা রয়েছে সেটা কিন্তু তোমরা একবারেই পারচেস করে নিতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি, সুলতানা রাজিয়া সম্পর্কে। ঠিক আছে, তো প্রথমেই বলা যায় যে তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। ঠিক আছে, তো ইলতুৎমিশ তার নিজের জীবন দশায়, ঠিক আছে, কি তার কিন্তু বহু পুত্র ছিল ইলতুৎমিশের, কিন্তু তা সত্ত্বেও তার পুত্ররা ছিল কি অযোগ্য এবং অদক্ষ, এবং অপরদিকে তার যে কন্যা ছিল সুলতান রাজিয়া বা বলা যায় রাজিয়া, তিনি কিন্তু ছিলেন যথেষ্ট যোগ্য সম্পন্ন এবং বুদ্ধিমতী বিদুষী। এই জন্য ইলতুৎমিশ কি করেন, নিজের উত্তরাধিকারী তার পুত্রদেরকে না দিয়ে তিনি তার কন্যাকে নিজের উত্তরাধিকারী করে যান। ঠিক আছে, তার জীবন দশায় কিন্তু কি হয়ে যায়, দেখো বলা হয়েছে তার সিংহাসন আরোহণ, যেটা প্রথম পয়েন্ট আমরা আলোচনা করতেছি আর কি, যে ইলতুৎমিশের মৃত্যুর পূর্বেই পুত্রদের অক্রমণতা লক্ষ্য করে একমাত্র বুদ্ধিমতী ও বিদুষী সুযোগ্য কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। কে করে যান? ইলতুৎমিশ। ঠিক আছে, কিন্তু কি হয়ে যায়, তৎকালীন সময়ে যে আমির উমরাহরা ছিল তারা কিন্তু একজন হলো হচ্ছে যে নারী বা একজন মহিলার অধীনে শাসন কার্য পরিচালনা করতে রাজি ছিলেন না, যার জন্য তারা কি করেন, ইলতুৎমিশ মারা গেলেও তার পুত্র যে ছিল রুকন-ই-দ্বীনকে কি করে দেন, সিংহাসনে বসিয়ে দেন। ঠিক আছে, রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করলেও ইলতুৎমিশ আমির উমরাহরা কি করেন, ইলতুৎমিশ মারা গেলে তার যে পুত্র রুকন-ই-দ্বীনকে সিংহাসনে বসিয়ে দেন। ঠিক আছে, কিন্তু রুকন-ই-দ্বীন কি ছিল, তিনি ছিলেন অযোগ্য অদক্ষ। সুতরাং কি হয় যে দিল্লি যে সালতানেত সেটার শাসন কার্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে, যার ফলে কি করে রাজিয়া রুকন-ই-দ্বীনকে পরাজিত করেন এবং এই যে বলা হয়েছে যে রুকন-ই-দ্বীন ও যোগ্যতার বিশৃঙ্খলতা দেখা দিলে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে রুকন-ই-দ্বীনকে হত্যা করে দিল্লির সিংহাসন আরোহণ করেন। ঠিক আছে, এভাবে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেন কত খ্রিস্টাব্দে, 1236 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো বলা যায়, তো এখানে আমরা কি আলোচনা করলাম, সিংহাসন আরোহণ, যে ইলতুৎমিশ রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করলেও ইলতুৎমিশ মারা গেলে আমির উমরাহরা কিন্তু রাজিয়ার অধীনে শাসন কার্য পরিচালনা করতে রাজি ছিলেন না। তারা আমির উমরাহরা কি করেছিল, রুকন-ই-দ্বীনকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু যখন আবার দিল্লি সালতানাতের দুর্বলতা দেখা দিলে রাজিয়া কি করেন, নিজের যে ভাই রুকন-ই-দ্বীন তাকে পরাজিত করে সিংহাসন আরোহণ করেন। এবারে আমরা আলোচনা করব দক্ষ শাসন পরিচালনা, যে তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করতেন। তো প্রথমেই আমরা বললাম যে তিনি কি ছিলেন, রাজিয়া কি ছিলেন, যথেষ্ট বুদ্ধিমতী বিদুষী এবং যোগ্য সম্পন্ন। ঠিক আছে, সুতরাং বলা হয়েছে যে রাজিয়া মাত্র 3.5 বছরের ন্যায় সততা, সুবিচার ও সুদক্ষ শাসকের পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে, তিনি খুব কম সময় শাসন করলেও তিনি কিন্তু যোগ্যতার পরিচয় দিয়েছিলেন বা দক্ষতার পরিচয় দিয়েছিলেন এই 3.5 বছরের মধ্যেও। ঠিক আছে, তো বলা হয়েছে যে তিনি পুরুষের পোশাক পরে রাজসভায়
শাসন কার্য পরিচালনা করতেন। ঠিক আছে, তিনি পুরুষদের মতোই বস্ত্র পরিধান করে রাজসভায় আসতেন এবং কি করতেন, শাসন কার্য পরিচালনা করতেন। ঠিক আছে, তিনি পর্দা প্রথা মেনে চলতেন না। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে ব্যক্তিগতভাবে রাজকার্য পরিচালনা করা, তারপরে যুদ্ধ করা, ঘোড়ার পিঠে চড়া বা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা, সমস্ত কাজে কিন্তু তিনি পুরুষদের মতোই দক্ষতার পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে, তিনি একজন নারী হয়েও কিন্তু তৎকালীন সময়ে যুদ্ধ করতেও যেতেন, ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করতে যেতেন। অর্থাৎ একজন পুরুষ শাসক যেভাবে শাসন কার্য পরিচালনা করতেন, রাজিয়াও কিন্তু ঠিক সেভাবেই শাসন কার্য পরিচালনা করতেন। ঠিক আছে, যেমন তিনি পুরুষের মতো পোশাক পরেই রাজসভায় উপস্থিত হতেন, শাসন কার্য পরিচালনা করতেন দক্ষতা সহকারে। এর পাশাপাশি তিনি যুদ্ধ করতে যেতেন, শিকার করতে যেতেন, সমস্ত কিছু কাজই তিনি কিন্তু করতেন। ঠিক আছে, একজন পুরুষ হলো হচ্ছে যে শাসক যেভাবে শাসন কার্য পরিচালনা করতেন, রাজিয়া কিন্তু একজন নারী হয়ে সেই দক্ষতারই পরিচয় দিয়েছিলেন। ঠিক আছে, তো বলা হয়েছে যে তিনি নিজেই ছিলেন সার্বভৌম শক্তির অধিকারী ও সুলতান, তার মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলে অভিহিত করেছেন। তো রাজিয়া কিন্তু সুলতানা উপাধি নেননি। ঠিক আছে, তিনি যেহেতু নারী ছিলেন তা সত্ত্বেও তিনি কিন্তু সুলতানা উপাধি নেননি। তিনি কি উপাধি নিয়েছিলেন, সুলতান উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, তো সুলতানা মানে কি, সুলতানের স্ত্রী। ঠিক আছে, তো তিনি কোনো সুলতানের স্ত্রী ছিল না, সেহেতু তিনি কি উপাধি নিয়েছিলেন, সুলতান উপাধি নিয়েছিলেন। ঠিক আছে, এবং তিনি তার সময়ে যে মুদ্রাগুলো পরিচালনা হয়েছিল সেই মুদ্রায় তিনি কিন্তু নিজেকে সুলতান বলেই অভিহিত করতেন। তো এই আমরা আলোচনা করলাম তার সিংহাসন আরোহণ সম্পর্কে এবং তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন সেই সম্পর্কে। এবারে আমরা আলোচনা করব যে অভিজাতদের বিরোধ। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে তার আমলেই সর্বপ্রথম রাজতন্ত্রের সঙ্গে তুর্কি অভিজাততন্ত্রের ক্ষমতার লড়াই শুরু হয়। ঠিক আছে, তো এই অভিজাত বর্গ 40-এর চক্র বা বন্দেগানি চেহেলগান নামে পরিচিত ছিল। তো কি হয়ে যায়, বন্দেগানি চেহেলগান বা 40-এর চক্র আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো কি হয়ে যায়, তার শাসনকাল থেকেই এই 40-এর চক্রের সঙ্গে রাজতন্ত্রের বা বলা যায় যে সুলতানের বিরোধ শুরু হয়ে যায়। ঠিক আছে, তো প্রথমেই আমরা কি আলোচনা করলাম যে অভিজাত বর্গরা কিন্তু একজন নারীর অধীনে থাকতে রাজি ছিলেন না। ঠিক আছে, সুতরাং কি হয়ে যায়, তিনি যখন সিংহাসন আরোহণ করেন তখন স্বাভাবিকভাবে এই 40-এর চক্র বা অভিজাত শ্রেণীর সঙ্গে তার যে সংঘর্ষ বা বিরোধ, সেই বিরোধ কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, তো বলা হয়েছে যে এই অভিজাত বর্গ এতদিন সকল রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করত। ইলতুৎমিশও তাদের শ্রদ্ধার চোখে দেখতেন, সুলতান রাজিয়াও প্রথম থেকে তাদের ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। ঠিক আছে, তো ইলতুৎমিশের সময়কাল থেকে কিন্তু এই 40-এর চক্র যে ছিল তাদের কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল শাসন কার্যে। ঠিক আছে, তো যে কোনো ধরনের মামলা নিষ্পত্তি করতে তাদের কিন্তু মতামত নেওয়া হতো বা বলা যায় যে শাসন কার্যে তাদের কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। কিন্তু সুলতান রাজিয়া কি করেন, সুলতান রাজিয়া যখন সুলতান হন তখন এই 40-এর বর্গের সঙ্গে তার যে মতবিরোধ শুরু হয়ে যায়। ঠিক আছে, এবং প্রথম থেকে তিনি কি করতে থাকেন, সুলতান রাজিয়া তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা ধীরে ধীরে কমাতে থাকেন। ঠিক আছে, এবং সরকারি পদে তিনি এই তুর্কিদের নিয়োগ না করে অতুর্কিদের নিয়োগ করতে থাকেন। ঠিক আছে, এবং নিজস্ব একটি গোষ্ঠী গড়ে তুলতেও তিনি কিন্তু সচেষ্ট হন। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে এই উদ্দেশ্যে ইয়াকুত খান নামে একজন জৈন অতুর্কির প্রতি তিনি অতিরিক্ত দাক্ষিণ্য প্রদর্শন করতে থাকেন। এইসব নানা কারণে তুর্কি অভিজাত বর্গ তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঠিক আছে, তো এই অভিজাত বর্গরা তুর্কি বংশভূত ছিল, কিন্তু রাজিয়া কি করতেন, অতুর্কিদের শাসন কার্যে হলো হচ্ছে যে মনোনীত করতেন। ঠিক আছে, যেমন ইয়াকুত খান নামে একজনকে তিনি এই তার যে শাসন কার্য তার শাসন কার্যের কিন্তু যথেষ্ট ক্ষমতা প্রদান করেছিলেন। ঠিক আছে, কিন্তু ইয়াকুত খাঁ ছিল অতুর্কি, ফলে হলো হচ্ছে যে অভিজাত বর্গের সঙ্গে সুলতান রাজিয়ার কি হয়ে যায়, মতবিরোধ আরো বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তারপরে পরাজয় ও পতন। তাহলে এভাবে অভিজাত বর্গের সঙ্গে তার যে সংঘর্ষ বা বিরোধ প্রথম থেকে যে শুরু হয়েছিল সেই বিরোধ কিন্তু একেবারে নিষ্পত্তি হয়নি, বরং বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, এবারে তার পরাজয় ও পতন সম্পর্কে আমরা আলোচনা করব। তো বলা হয়েছে যে সরহিন্দের শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া রাজিয়া তার হস্তে পরাজিত ও বন্দী হন। কূটকৌশলী রাজিয়া বিদ্রোহীদের নেতা আলতুনিয়াকে বিবাহ করেন এবং যুগ্মভাবে দিল্লি অভিমুখে কি হন, অগ্রসর হন।
তো রাজিয়া ছিলেন একজন নারী, তার অধীনে কিন্তু অধিকাংশই শাসকগণ শাসন কার্য পরিচালনা করতে রাজি ছিলেন না। এমনই একজন ছিলেন সরহিন্দের শাসনকর্তা ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া, ঠিক আছে। তো তিনি রাজিয়ার বৎসতা স্বীকার করতে রাজি ছিলেন না, ঠিক আছে। তো তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সুতরাং রাজিয়া কি করেন, তার বিরুদ্ধে হচ্ছে যে যুদ্ধ বা যুদ্ধযাত্রা করেন। কিন্তু তিনি কি হয়ে যান, রাজিয়া কি হয়ে যান, এই আলতুনিয়ার কাছে পরাজিত হন। তো তিনি যখন পরাজিত হন আলতুনিয়ার কাছে, তখন তিনি কি করেন, রাজিয়া এই আলতুনিয়াকেই বিবাহ করে নেন, ঠিক আছে। কূটকৌশলী সম্পন্ন রাজিয়া কি করেন, আলতুনিয়াকেই বিবাহ করে নেন। কিন্তু আলতুনিয়াকে বিবাহ করার পর তিনি কি করেন, আলতুনিয়ার সঙ্গে আবার দিল্লির সিংহাসন আরোহণ করার জন্য যুদ্ধযাত্রা শুরু করেন, ঠিক আছে। কিন্তু এখানে আবার পথ মধ্যে হবে, ঠিক আছে। পথ মধ্যে মুইজউদ্দিন বাহরামের সেনাবাহিনীর হস্তে পরাজিত হন। এই দুঃসময়ে তাদের নিজস্ব, ঠিক আছে, তাদের নিজস্ব সেনাবাহিনীও তাদের পরিত্যাগ করে নিঃসঙ্গ অবস্থায় পথে দস্যুর হাতে তারা নিহত হন, ঠিক আছে। তো বলা হয়েছে তিনি যখন আলতুনিয়ার সঙ্গে যুগ্মভাবে দিল্লি অভিযান করেছিলেন দিল্লি সিংহাসন আরোহণের জন্য, তখন তার যে ভাই ছিল মুইজউদ্দিন, তার সঙ্গে কি হয়, তাদের মধ্যে আবার যুদ্ধ হয়, কিন্তু তিনি মুইজউদ্দিনের কাছে পরাজিত হন। এমনকি রাজিয়ার যে সেনাবাহিনীরা ছিল তারাও রাজিয়া এবং আলতুনিয়াকে সাহায্য না করে কাকে সাহায্য করেছিল, মুইজউদ্দিনকে, ঠিক আছে। তো শেষ পর্যন্ত কি হয়ে যায়, দস্যুদের হাতে তারা দুজনেই কি হয়ে পরাজিত ও নিহত হন। তো এইভাবে শেষ পর্যন্ত 1240 খ্রিস্টাব্দে রাজিয়ার কি হয়ে যায়, পতন হয়ে যায়, ঠিক আছে। তো এই গেল রাজিয়ার সম্পর্কে আলোচনা বা তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা। তো পরিশেষে বলা যায় যে তিনি শেষ পর্যন্ত পরাজিত হলেও এই অভিজাত বর্গের যে বিরোধিতা বা তাদের যে চক্রান্ত, সেই চক্রান্তে কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে তিনি যতদিন ধরে শাসন কার্য পরিচালনা করেছিলেন তিনি কিন্তু যথেষ্ট যোগ্যতা দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এবং তিনি ছিলেন ভারতবর্ষের একজন প্রথম মহিলা শাসক, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার রাজিয়া সম্পর্কে আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।